নমস্কার, দেখছেন বাংলা জগৎ। দিল্লির মহাযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। দক্ষিণ কলকাতায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কে প্রচারে এগিয়ে যাচ্ছে সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পারলে পোল হয়ে যাচ্ছে। কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়, অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের প্রার্থী হয়েছেন সেখানে সায়রা শাহ হালিম। জোর টক্কর চলছে 24-এর লোকসভা নির্বাচনে। কোথাও গিয়ে মালা রায় কি তাহলে আবার জয় পাবে, নাকি কোথাও গিয়ে সেই পরিবর্তন আসবে বিজেপির বা সিপিআইএমের হাত ধরে, সেটা কিন্তু দেখার বিষয়। তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় তিনি ঠিক কতটা আশাবাদী, চলুন আজ তার মুখ থেকে জেনে নেওয়া যাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়। মালাদি, প্রথমেই আপনাকে স্বাগত বাংলা জগতে। রাজনীতির মঞ্চে দীর্ঘদিন ধরে আনাগোনা, আমি চিরাচরিত কিছু প্রশ্নের বাইরে গিয়ে শুরু করব। যখন 10ই এপ্রিল জনগর্জন সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করছেন এবং সেখানে প্রচুর মানুষজন যারা মুখিয়েছিল যে দক্ষিণ কলকাতা তাহলে কি আবারও সেই নামটা আসতে পারে যার হাত ধরে 19 সালে সেই জয় এসেছিল, এবং সেটাই হলো 24-এর লোকসভা নির্বাচনেও প্রার্থী হলেন মালা রায়। নামটা যখন ঘোষণা হলো এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর শিলমোহর পড়েছিল আপনার নামের উপরে, তখন কতটা ভালো লাগা ছিল বা আনন্দ হয়েছিল? একটু আভাস পেয়েছিলাম যে আবার হয়তো প্রার্থী হতে পারি, তবে সেটা যখন নাম ঘোষণা হলো ন্যাচারালি সেটা তো অনেক বেশি আনন্দ তো স্বাভাবিকভাবেই, যেমন আমার সমর্থকদের মধ্যে হয়েছে, আমার মধ্যেও নিশ্চয়ই হয়েছে। এবং অবশ্যই প্রার্থী হিসেবে আমি খুব আপ্লুত হয়েছিলাম। আমি কৃতজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে দ্বিতীয়বারের জন্য তারা আমাকে আবার প্রার্থী করেছে। তো আমাদের কর্মীরা আমাদের বল, তো আমাদের সম্পদ, তারা ভীষণ উল্লসিত হয়েছিল। ওরাই আমাদের নেতা তৈরি করে, ওরাই আমাদের সাংসদ করে। তো সেদিনে তারা ওরাও খুশি হওয়াতে আমি আরও বেশি খুশি হয়েছিলাম। কিন্তু মালাদি, যদি আমরা এবারের লোকসভা নির্বাচন দেখি, সেখানে কিন্তু মানে 3 হেভিওয়েট প্রার্থী, নাকি জনগণ বলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলে 3 হেভিওয়েট প্রার্থীর লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের মালা রায়, অপরদিকে বিজেপির দেবশ্রী চৌধুরী এবং অপরদিকে তো সিপিএমের প্রার্থী রয়েছেন সায়রা শাহ হালিম। টক্কর ঠিক কতটা হতে চলেছে? কারণ মালা রায় আগেও বলেছেন যে আমার লড়াইটা কিন্তু হচ্ছে দলের সঙ্গে দলের, কোনো ব্যক্তির লড়াই নয়। সেখান থেকে দাঁড়িয়ে হাড্ডাহাড্ডি লড়াই ঠিক কতটা হতে চলেছে মালাদি, কি মনে হচ্ছে? হেভিওয়েট কথাটা খুব আমার কাছে খুব একটা, হেভিওয়েট আবার কাকে বলে? আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে যদি বলেন তাহলে 29 বছরের কাউন্সিলর আমি, এমএমআইসি 5 বছরে, কলকাতা কর্পোরেশন চেয়ারপারসন 2015 থেকে এখনও অবধি। তো রাজনীতি এছাড়া ছাত্র যুব করেও এসেছি আমি, স্টুডেন্ট রাজনীতি করে, তারপরে মহিলাও করেছি, সব রকমভাবে। সেখানে কিন্তু মানে কোনোভাবে মানে হেভিওয়েট বলতে যদি সেটা বোঝা যায়, তাহলে অন্যদের রাজনৈতিক কি ইয়ে আছে, মানে কি তকমা আছে। অবশ্যই আমার বিরুদ্ধে একজন প্রার্থী আছেন যিনি বিজেপির, সে গতবারে সাংসদ ছিলেন উত্তরবঙ্গে রায়গঞ্জে। তো তাকে প্রার্থী করেছে, আবার তাদের দল এখানে কলকাতায় করেছে, দক্ষিণে করেছে। তো সুতরাং হেভিওয়েটের কোনো ব্যাখ্যা নেই। ঠিক নিজে মানুষ যাকে বেছে নেন বা মানুষ যাকে সমর্থন করে, মানুষ যাকে ভোট দেন, সেই হেভিওয়েট। অর্থাৎ মালাদি, কোথাও গিয়ে আপনি একটা কথা বলেছিলেন যে রায়গঞ্জে যখন তিনি প্রার্থী ছিলেন, অপরদিকে দাঁড়িয়ে তাকে বিজেপি আনলো দক্ষিণ কলকাতায়, যেখানে মালা রায়ের বিরুদ্ধে প্রার্থী করলো বিজেপি। আপনি বললেন রায়গঞ্জে মানুষের সঙ্গে কোনো রকম জনসংযোগ ছিল না, সেখানকার মানুষ চান। কখনো মনে হয়েছে যে সেখানকার মানুষের জনসংযোগ ছিল না এরকম? না, সেটা আমি বলিনি কোনোদিনই। আমি জানি না আপনাদের ওখানে কি বলেছি, মনে নেই। কিন্তু আমি রায়গঞ্জের মানুষের যোগাযোগ ছিল কি ছিল না, সে তাদের দল বুঝবে, তাদের প্রার্থী বুঝবেন তিনি কতটা রেখেছে, সেখানকার সাধারণ মানুষ বলবেন। এখানে আমার কোনো বক্তব্য নেই, প্রার্থীর সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই, কোনোদিন আমি বলিও না। ওর যার দল, যে দল যাকে প্রার্থী করেছে, সে ভোট চাইতেই পারে তার সিম্বল নিয়ে, তার পরিচিতি নিয়ে। সুতরাং এখানে আমার বলাতে কি এসে যায়? আমি বলিও নি এসব কথা, যদিও এটা আপনি বলছেন। কিন্তু আমি মনে করি যে রায়গঞ্জ থেকে হঠাৎ এখানে পাঠিয়ে দিয়েছেন কেন, সেটা তার দলের ব্যাপার। এরকম বহু প্রার্থীকেই তো এদিক থেকে দিলীপ ঘোষকেও তো পাঠিয়েছেন, আজকে মেদিনীপুর থেকে বর্ধমানে পাঠিয়ে দিয়েছেন। তো যেখানে তার পার্টি মনে করেছে, তাদের পার্টি মনে করেছে যে এখানে উপযুক্ত হবে, সেখানে লড়তে পাঠিয়েছেন। সুতরাং এখানে এসে উনি যেগুলো বলছেন সেগুলো হয়তো মানুষ কতটা নেবে আমি জানি না, সেটা তো 1 তারিখই বোঝা যাবে, 4 তারিখ নির্বাচন রেজাল্ট বেরোলে বোঝা যাবে।
কিন্তু মালাদি, আপনি বলছেন যে আপনি কখনো কারোর নামে বলতে ভালোবাসেননি, এটা আপনার যেরকম একদিকে গুণ, অপরদিকে জানি না সেটা গুণ নাকি কোথাও গিয়ে গুণ হবে না। কারণ কোথাও গিয়ে আপনার বিপক্ষে যিনি দাঁড়ালেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তিনি বলছেন মালা রায়ের নাকি অস্তিত্ব বা কোথাও গিয়ে মালা রায়ের দৌড় নাকি 88 নম্বর ওয়ার্ডের বাইরে নেই। তাহলে কি করে একটা মানুষ 19-এর লোকসভা নির্বাচনে এত ভোটে জিততে পারেন? কি করে সম্ভব তাহলে সেটা? এটা আমাকে না জিজ্ঞেস করে বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করুন, সেই বলতে পারবেন। আর এলাকার সাধারণ মানুষ, আমার 59টা ওয়ার্ড, 59টা ওয়ার্ডের মানুষকে জিজ্ঞাসা করুন, দলকে না, দলীয় সমর্থকদের নয়, সাধারণ মানুষকেই জিজ্ঞেস করুন। কিন্তু মালাদি, যদি আমরা একটু অল্প ইতিহাসের দিকেও পা রাখি, 1991 সালেই বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দক্ষিণ কলকাতা থেকে বামেদের হারিয়ে জিতলেন। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এখান থেকে অনেক ভোট জিতেছেন। অপরদিকে দাঁড়িয়ে সুব্রত বক্সী কিন্তু 2019 সাল অবধি থাকলেন এবং তারপর আপনি 2019 সালের পর 24 অবধিও রয়েছেন। আপনি বারংবার বলেছেন আপনি আশাবাদী নন, আপনি জানেন যে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছেন। সব থেকে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে ধারাটা চলে আসছে জয়ের, সেটা মালা রায়ের কাছে কতটা চাপের হতে পারে 24-এর লোকসভা নির্বাচনে সেই ধারাটাকেই বয়ে নিয়ে যাওয়া? নতুন প্রার্থী হলে তো সেটা এই প্রশ্নটা করা যায়। তা আমি তো নতুন প্রার্থী না, আমি তো গতবারে 2019-এ প্রার্থী ছিলাম। সুতরাং প্রার্থী থেকে সেখানে তো দেখেছি মানুষের আশীর্বাদ নিয়েছি, গেছি মানুষের কাছে, সেখানে খুব একটা খারাপ ভোট তো পাইনি। এবং সেখানে সব দলের প্রার্থী, সেখানে কংগ্রেসও আলাদা ছিল, সিপিএম আলাদা ছিল, বিজেপি ছিল, সব দলের এগেনস্টে গিয়ে আমি 1,56,000 সামথিং ভোট পেয়েছিলাম। সুতরাং এটা তো নতুন ব্যাপার নয়। সুতরাং আমি তো টেস্টেড হয়ে গেছি মানুষের কাছে, দলের কাছে। সুতরাং এবারে নতুন দ্বিতীয়বারের লড়াইটা এখন বলতে পারেন যে মানুষের সমর্থন কতটা পাচ্ছেন। অনেক রকম সমালোচনা বিভিন্ন জায়গায় তো হয়, বিরোধীরা সমালোচনা তো করবেই। বিরোধীরা আমার বিরুদ্ধে যদি না বলতে পারে, তারা ভোটটা চাইবে কি নিয়ে, কি দিয়ে চাইবে বলুন? কিন্তু মালাদি, আমরা 2019 সালের তো একটা সফলতা নিয়ে কথা বললাম, কিন্তু যদি প্রত্যেকটা সফলতার পেছনে কিন্তু কোথাও গিয়ে একটা রহস্য লুকিয়ে থাকে বা কোথাও গিয়ে একটা চাপা সত্য লুকিয়ে থাকতে পারে। সেখানে 24-এর লোকসভা নির্বাচনের আগে 19, তার আগে 2014-তে আপনি তখন অন্য দলে ছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে বারংবার কিন্তু এই প্রশ্ন উঠছে, মালা রায় হয়তো এখানে মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, যেটা তিনি কংগ্রেস থেকে করতে পারেননি। যখন তিনি তৃণমূল কংগ্রেসে আসলেন তখন তিনি করতে পারলেন বলেই মানুষ ভরসা করে 19 থেকে জিতিয়েছিলেন, তিনি সাংসদ হয়েছিলেন। সত্যি কি কোথাও গিয়ে দলটাই সবসময় ম্যাটার করে নাকি মানুষের একটা নিজস্ব পরিচিতিও ম্যাটার করে? আপনি তো এতদিন ধরে রাজনীতি করছেন, কখনো কি দিদি সেটা মনে হয়েছে আপনার? পৌর প্রতিনিধি হিসেবে দলটা অতটা ম্যাটার, কারণ যে ভালো কাজ করে সাধারণত সেই মানুষ যদি মানে দলীয়ভাবে তার মানে কোনো দলেরই, সে যেই দলই হোক, যদি তার সমর্থন না থাকে অনেক সময় মানে নির্দল হিসেবেও জেতা যায়। কিন্তু আমি বিধানসভা বা পৌরসভা লোকসভার ক্ষেত্রে এটা হয় না। লোকসভায় একটা দলের ভীষণ দরকার হয়, আর দলীয় প্রতীক দরকার হয়। বারংবার যে ইস্যুটাকে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক এগিয়ে নিয়ে আসতে চাইছে, তৃণমূল কংগ্রেস সরকারের দিকে সবথেকে বড় ব্যর্থতা সন্দেশখালী ইস্যু। আপনার কি মনে হয় সন্দেশখালীর বর্তমান যে অবস্থা, এবং আপনি সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে দেখেছেন, আপনি জানেন যে সেখানকার মহিলারা একাধিক অভিযোগ করছিল বারংবার, যেমনটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে অর্থাৎ রাজ্য পুলিশই কিন্তু আলটিমেটলি গ্রেফতার করেছিল সেই শেখ শাহজাহানকে, এবং তারপর দাঁড়িয়ে বারংবার একাধিক জায়গায় বলি, নির্বাচনের সময় এইসব কথা সন্দেশখালী কোনো ম্যাটার করবে না। বহু ভোটে দেখবেন আমাদের বসিরহাট কেন্দ্র আমাদের প্রার্থী জয়ী হবে। সুতরাং এখানে সাজানো ঘটনা কি সাজানো নয়, এটা তো আগামী দিন বলবে, সেটাও আইনে চলছে, আইনের মাধ্যমে সেটা বিচার হবে। সুতরাং এখানে সন্দেশখালী ঘটনা আমাদের নির্বাচনে অন্তত প্রভাব পড়বে না, এটুকু আমি বলতে পারি। মালাদি, আমরা একদম আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দিদি, বারংবার কিন্তু একদিকে যেখানে দিদির শপথ অর্থাৎ যে 10টা প্রতিশ্রুতি দেওয়া হলো তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে, অপরদিকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি সংকল্প সভা বারংবার একাধিক জায়গায় দেখা গেল, যেমনটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ইস্তেহার সেখানে প্রকাশ করেছেন, সেখানে দেখা দেখি নাকি কোথাও গিয়ে বিজেপি নাকি সেইগুলোকে আনতে গেছে। কোথাও গিয়ে যদি আমরা ধরেও নিই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মস্তিষ্ক প্রসূত প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, সেখানে দেখা দেখি নাকি বেটি বাঁচাও বেটি পড়াওতে এখন বেশি টাকা ইনভেস্ট করা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপি নাকি তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি টুকছে। সত্যি কি টুকছে বিভিন্ন প্রকল্পের দিক থেকে? বিজেপি তো অনুকরণ করছেই, এবং অন্যান্য স্টেটও অনুকরণ করছে তাদের মুখ্যমন্ত্রীরা। বিভিন্ন জায়গায় দেখছি যে এই অনুকরণে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছে যে আমরা যদি জিতে আসতে পারি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় 1,000 টাকা দিচ্ছে আর আমরা সেখানে 3,000 টাকা দেবো, এরকম বহু বলছেন। সুতরাং আগে এতদিন তারা দিল না, এখন হঠাৎ টাকা দেওয়ার গল্পে তারা আসছেন কেন? এতদিন তো বলে আসছিলেন
যে টাকাটা উনি দিতে পারেন না, এটা আইনসিদ্ধ নয়, ইনি মানুষের টাকা এইভাবে দেওয়া যায় না কিছু মানুষকে, এটা তো বলে আসছিলেন। আজকে হঠাৎ টাকা দেওয়ার গল্প করে আসলে বুঝে গেছেন যে মানুষের এই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে আমাদের যে প্রকল্প সেটা মানুষের কাছে এত রিচ করেছে এবং মহিলারা, সারা বাংলার মহিলারা তারা কিন্তু আজকে উজাড় হয়ে ভোট করে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দেখবেন প্রচুর মহিলারা ভোট দেবেন। এবং আগেও মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুবই ভালোবাসতেন, এখনও এই প্রকল্পটা এমনভাবে মানুষের কাছে রিচ করেছে, তাই জন্যে অনুকরণের চেষ্টা হচ্ছে। সেটা দেখুন পরে নির্বাচনে অনেক কথাই তো তারা 15 লক্ষর গল্পও বলেছিলেন, 2 কোটি চাকরিও বলেছিলেন, অনেক কিছুই বলেছিলেন। আর সেদিকে দেখছেন গ্যাসের দাম আজকে 500 থেকে বেড়ে গিয়ে আজকে 1100 টাকা দাঁড়িয়ে গেছে। তারপরে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। আগামী 1 বছরে যা অর্থনৈতিক চেহারা আজ কেন্দ্রের, সেখানে কোনো জিনিসপত্রের দাম কমার আশা কেউ দেখছে না। সুতরাং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা যদি ভোট চায়, দেখুন কী নিয়ে ভোট চাইতে পারে। কিন্তু আপনি একটা কথা বললেন মালাদি, আমরা দুটো প্রশ্নে আসবো। একদম শেষ যে প্রশ্নের আগের প্রশ্ন অবশ্যই করতে হচ্ছে মালাদিকে, কারণ দিদি আমি কথা বলেছিলাম, আমরা ইন্টারভিউ নিয়েছিলাম লোকেশ চট্টোপাধ্যায়, তিনি বলেছিলেন সব ঠিক আছে, কিন্তু বাংলার মহিলারা লক্ষ্মীর সম্মান চায়, তারা নাকি লক্ষ্মীর ভাণ্ডার চায় না। অপরদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে 500 টাকা 1000 করা হলো, যে সমস্ত মা বোনেরা যারা বাড়িতে সহায়তা পায় না তাদের জন্য অনেকটাই সাহায্য হবে, তারা নিজে চাইলে অনেক কাজ করতে পারবেন, তারা অর্থাৎ আত্মনির্ভরতার কিন্তু একটা ব্যাপার চলে আসছে। একদিকে লোকেশ চট্টোপাধ্যায় লক্ষ্মীর সম্মান, একদিকে আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার। কী মনে হচ্ছে দিদি এই দ্বন্দ্বের মধ্যে বাংলার মহিলারা ঠিক বর্তমানে কোথায় রয়েছেন? না, এখানে দেখুন কে কী করছে জানা নেই, এখন সামনে নির্বাচন, আমরা আমাদের যে প্রকল্পগুলি রাস্তার কাছে যাব, রাস্তায় নামবো, সুতরাং মানুষ যদি সেটা গ্রহণ করে তবে আমরা বিশাল ভোটে জিতবো, আর যদি গ্রহণ না করে সেটা আগামী দিন দেখা যাবে। কিন্তু এখানে প্রকল্পগুলোকে বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারবো না, প্রকল্পগুলোই আমাদের কাছে নিয়ে মানুষের কাছে পৌঁছাবো, এটুকুই। সর্বশেষ প্রশ্ন দিদি, দক্ষিণ কলকাতার যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দাবদাহের মধ্যে তারা অনেক কষ্টে আছে, তাদের এই দাবদাহ যাতে তারা ভোটটাও দিতে পারেন তার জন্য তাদের অ্যাপিল করব, খুব মানবিক অ্যাপিল করব, কারণ আমরাও চাই যে ভোট যত পোলিং হবে জিতবো তত সংখ্যায় বেশি বিপুল সংখ্যায় জিতবো। সুতরাং এই যে তার এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছানোটা আমাদের কর্তব্য, তাদের মানুষ যারা পাচ্ছে কিনা দলমত নির্বিশেষে সেটাও আমাদের দেখা দরকার, আর মানুষ ভালো থাকলে আমরাও সবাই ভালো থাকবো, এটুকুই বলতে পারি। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন মালা রায়, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী, তিনি ঠিক কতটা আশাবাদী। অর্থাৎ তিনি বলছেন আমি কারণ ব্যাপারে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করব না, কারণ প্রমাণ কিন্তু জনগণ দেবে, জনতার রায় দেবে ভোট বাক্সে। অপরদিকে 1 জুন নির্বাচন, সেখান থেকে জনগণ কি কাকে বেছে নেবে সেটা এখন দেখার অপেক্ষা। দেখতে থাকুন বাংলা চাকো।